কলেজের গেটে ঢুকতেই পিছন থেকে কে যেন বলে উঠলো, প্যান্টের চেন এভাবে খুলে রেখে কেউ কলেজে আসে নাকি? এমনটা আগে কখনো দেখিনি। আমি পিছনে তাকিয়ে দেখি একদল মেয়ে হা হা করে হাসতে হাসতে কলেজ গেট দিয়ে বের হয়ে যাচ্ছে। আমি অবাক হয়ে মেয়েগুলোর হাসি দেখতেছি। এমন সময় মেয়েগুলো বলে উঠলো, আমাদের দিকে না তাকিয়ে প্যান্টের চেনের দিকে লক্ষ্য করো। আমি প্যান্টের চেনের দিকে তাকাতেই জিভে কামড় দিয়ে বসলাম। এতটা লজ্জা এর আগে কখনো পড়ি নাই। আর ওইদিকে বজ্জাত মেয়েগুলো হাসতে হাসতে চলে গেল। মেয়েগুলো একটু ভালোভাবে আমাকে বলতে পারতো। এতগুলো মেয়ে মিলে আমার পেস্টিজে পাঞ্চার করে দিল। আসলে আজকে কলেজে প্রথম দিন, ওইদিকে আমার ঘুম থেকে উঠতেই দেরি হয়ে গিয়েছিল, তাই তাড়াহুড়া করে আসতে গিয়ে প্যান্টের চেনটাই দিতে ভুলে গেছি। ভাগ্য বলে ভিতরে আরেকটা ছোট প্যান্ট ছিল। লজ্জা লজ্জা, তা না হলে পেস্টিজের একদম ফালুদা হয়ে যেত। যাই হোক, যেটা হওয়ার হয়ে গেছে সেটা ভেবে আর লাভ নাই। এত কিছু না ভেবে চোখ বন্ধ করে প্যান্টের চেনটা দিয়ে সামনের দিকে হাঁটা শুরু করলাম। কলেজে তেমন পরিচিত বন্ধু নেই, তাই রুমে ঢুকেই প্রথমে কয়েকজনের সাথে পরিচিত হয়ে বন্ধুত্ব করে নিলাম। এমন সময় সিজন বলে উঠলো, দোস্ত, কলেজের গেটের সামনে তোকে দেখলাম, একদল মেয়ের দিকে তুই তাকিয়েছিলি আর মেয়েগুলো তোকে দেখে হি হি করে হাসছিল। কাহিনী কি বলতো? প্রথম দিন কলেজে এসেই কি প্রেমে পড়ে গেছিস নাকি? আরে দোষ, সে কথা আর বলিস না। সে এক অন্যরকম ঘটনা ঘটে গেছে। প্রথম দিনই আমার প্রেস্টিজের 12টা বেজে গেছে। এমন সময় পাশে থেকে ফাহিম নামের একটা বন্ধু বলে উঠলো, হ্যাঁ দোস্ত, আমি দেখছিলাম একদল মেয়ে তোর দিকে তাকিয়ে হি হি করে হাসছিল। যাই করিস দোস্ত, মেয়েগুলোর থেকে দূরে থাকিস। ওদের মধ্যে একজন লেডি ডন মেয়ে আছে, সে নাকি বাবার মেয়ের একমাত্র মেয়ে। মেয়েটা একদম সুবিধার নয়, খুব সাংঘাতিক। শুনেছি মেয়েটার বাবার টাকা পয়সার কোনো অভাব নেই, মুখে যেটা বলে সেটাই করে থাকে। কলেজের সব থেকে সাংঘাতিক মেয়ে, কাউকে ভয় পায় না। কলেজের সব ছেলের ক্রাশ ওই মেয়েটা, কিন্তু কেউ ভয়ে প্রপোজ করতে পারে না। খুব ডেঞ্জারাস মেয়ে। এসব গল্প করতেছিলাম বন্ধুদেরকে নিয়ে। এমন সময় ক্লাস রুমে স্যার চলে আসলো। ক্লাস শেষে কিছুক্ষণ পরে কলেজের থেকে বের হয়ে বাসার দিকে রওনা দিলাম। সেই সাথে ছোট করে আমার পরিচয়টা আপনাদের দিয়ে দেই। আমার নাম RJ সুমন, বাবা মায়ের ছোট ছেলে, নেত্রকোনা সরকারি কলেজে পড়ি। কিছুক্ষণ পরে বাসায় চলে আসলাম। রুমে ঢুকতে আম্মু বলল, বাবা, কলেজে প্রথম দিন কেমন কাটলো? আর বলো না মা, প্রথম দিনই কলেজে গিয়ে পেস্টিজ পাঞ্চার হয়ে গেছে। কেন, কি এমন হয়েছে? কারোর সাথে কোনো ঝামেলা করছিস? বাদ দাও তোমাকে এসব বলা যাবে না। আমার খুব ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি কিছু খেতে দাও। আচ্ছা ঠিক আছে, তুই ফ্রেশ হয়ে আয়, আমি তোর খাবার রেডি করছি। খাবার শেষ করে বন্ধুদের সাথে আড্ডা দিতে বেরিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা আবার কলেজে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। কলেজের ভিতর ঢুকতেই পেছন থেকে কারা যেন বলাবলি করছে, দোস্ত, কালকে সেই প্যান্টের চেন খোলা ছেলেটা না? এমন সব বলছে আর হাসাহাসি করছে। আমি পিছনে ঘুরে তাকিয়ে দেখি সেই বজ্জাত মেয়েগুলো। এখন দেখতেছি এই কলেজে আমার মান সম্মান কিছুই থাকলো না। মেয়েগুলোর হাসি দেখে থাপড়াইতে ইচ্ছে করতেছে। সব শেষ হয়ে গেল আমার। আমি নিজেকে বললাম, সুমন তুই নিজেকে কন্ট্রোল রাখ, না হলে বিপদ ঘটে যেতে পারে। আমাকে নিয়ে হাসাহাসি করার প্রতিশোধ সময় হলে ঠিকই নিয়ে নেব। এই বলে প্যান্টের চেন ঠিক আছে কিনা সেটা দেখে নিলাম। যাই হোক, আজকে আমার ভুলটা হয়নি। তারপরে সামনে হাঁটা শুরু করলাম। এমন সময় পিছন থেকে মেয়েগুলোর মধ্যে থেকে আমাকে একজনে ডাক দিল। আমি শুনেও না শোনার বাহানা করে সামনের দিকে হাঁটতে থাকলাম। আর আমাকে ডাক দিল, ওই চেন খোলাছে, আমরা কেনা ডাকতেছি, কথা কি শুনিস না? কানে যায় না কথা? আমি তো লজ্জায় পড়ে গেলাম। এই মেয়েগুলো দেখছি আমার সম্মানের 13টা বাজিয়ে ছাড়বে। পিছন ঘুরে চারিদিকে তাকিয়ে বললাম, জি আমাকে ডাকছেন? তোর কি মনে হচ্ছে অন্য কাউকে ডাকতেছি? এদিকে আয়। আমি সামনে গিয়ে বললাম, কিছু বলবেন? এমন সময় শার্ট প্যান্ট পরা থাকা একটা মেয়ে বলল, নাম কি তোর? মেয়েটাকে দেখে মেয়ে মনে হচ্ছে না, যেভাবে শার্ট প্যান্ট চোখে চশমা পরে আছে দেখে মনে হচ্ছে এটা ছেলে। তবে সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর। আমি প্রশ্নের উত্তর না দিয়ে মেয়েটির দিকে হা করে তাকিয়ে আছি। এমন সময় মেয়েটি বলল, এমন হা করে যে কি দেখিস? মানে কিছু না, আমার নাম RJ সুমন। বাহ, নামটা তো বেশ সুন্দর। বাবা মায়ের পছন্দের নাম, সুন্দর হওয়াই স্বাভাবিক। পাশে থেকে অন্য একটা মেয়ে বলল, তুই জুলিকে চিনস? আমি একটু মজা করে বললাম, জুলি নামের মানুষটা ছেলে না মেয়ে নাকি এলিয়েন তাকে চিনে আমার কি লাভ? জুলি নামের কাউকে চিনি না। এই কথা বলতেই মেয়েগুলোর মধ্যে শার্ট প্যান্ট পরে থাকা মেয়েটা আমাকে একটা কষিয়ে থাপ্পড় মারলো। আমিও সাথে সাথে পাল্টা জবাব দিয়ে দিলাম। ঠাস করে আমিও থাপ্পড় দিয়ে দিলাম। পাশে থেকে একটা মেয়ে বলে উঠলো, তো এত বড় সাহস, তুই জুলির গায়ে হাত তুলিস? তোর সাহস তো কম না। ও তাহলে এই মেয়ের নাম জুলি? এই কথা বলতে ওর বান্ধবীরা সবাই মিলে আমাকে ঘিরে ধরলো। আর কলেজের সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। এমন সময় জুলি ওর বান্ধবীদেরকে বলল, ছেড়ে দে ওকে, কেউ আর পথ আটকে দাঁড়াস না, ওকে এখান থেকে যেতে দে। জুলির এই কথা শুনে তার এক বান্ধবী বলল, এটা তুই কি বলিস জুলি? ছেড়ে দিব মানে? ওকে এমন মারবো সারা জীবন ওকে রাস্তায় ভিক্ষা করে খেতে হবে। ওকে মেরে হাত পা সব ভেঙে দিব। একবার গায়ে হাত দিয়ে দেখেন না, এমন অবস্থা করবো যেটা আপনার কল্পনার বাইরে। সবাইকে কখনো সমান ভাববেন না, ওকে? এই বলে আমি ওখান থেকে চলে আসলাম। আর ওরা সবাই নিশ্চুপ হয়ে ওখানে দাঁড়িয়ে আছে। পাশে থেকে সিজান আর ফাহিম দৌড়ে এসে আমাকে বলল, দোস্ত, তুই কিন্তু জুলিকে থাপ্পড় মেরে কাজটা একদম ঠিক করিসনি। ও কিন্তু এত সহজে তোকে ছেড়ে দিবে না। তোর মনে হয় জুলির সম্পর্কে কোনো ধারণা আছে তোর, তাই তুই এমনটা করলি। তবে যাই হোক দোস্ত, তোর সাহস আছে বলতে হবে। তোরা চুপ করতো দোস্ত। কেউ আমাকে অন্যায় ভাবে গায়ে হাত তুলবে আর আমি চুপ করে দেখবো, এটা কখনো তোরা ভাববি না। আমি অন্যায়কে কখনো প্রশ্রয় দেই না। আর ওর
মতো মেয়ে অন্যায় তো কখনো মেনে নিব না। চল এখন ক্লাসে যাবো, লেট হয়ে যাচ্ছে। এই বলে ক্লাসে চলে গেলাম। ক্লাস শেষে বাসায় চলে আসলাম। কিরে বাবা, তোর মন খারাপ মনে হচ্ছে? না আম্মু, কি হয়েছে বল আমাকে। নাকি কলেজে গিয়ে পড়া পারিসনি, স্যার বকা দিয়েছে? আম্মু তোমার মাথায় এমন উদ্ভট প্রশ্ন কিভাবে আসে? স্যারেরা আমাকে বকা দিবে কেন? আজকালকার কিছু কিছু মেয়ে একদম ভালো না, নিজেদেরকে তারা কি মনে করে তারাই ভালো জানে। আচ্ছা আম্মু তুমিই বলো, বাবার টাকা পয়সা থাকলে কি মাস্তানি মাফিয়াগিরি করতে হবে? কেন বাবা, তুই কি কোনো মেয়ের সাথে কোনো রকম ঝামেলা করছিস? না তেমন কিছু হয়নি। বাবা তুই যা করিস মেয়েদের সাথে একদম মিশবি না, সব মেয়ে কিন্তু ভালো হয় না। এখন তুই যা, ফ্রেশ হয়ে আর আমি তোর জন্য খাবার রেডি করছি। আচ্ছা আম্মু তাড়াতাড়ি খাবার দাও, আমার অনেক দা লেগেছে। তারপর খাবার খেয়ে বন্ধুদের সাথে ক্রিকেট খেলার জন্য মাঠে চলে গেলাম। রাতে শুয়ে ভাবছি মেয়েটাকে থাপ্পড়টা একটু বেশি জোরে মারা হয়ে গেছে। আসলে আমি কেউ অন্যায় করলে সেটা সহজে মেনে নিতে পারি না, এসব ভাবছি। এমন সময় সিজান ফোন দিল। কিরে দোস্ত কি অবস্থা, এত রাতে ফোন দিচ্ছিস কেন? কালকে ফার্স্ট টাইম ক্লাসে আসছিস, কিন্তু তাড়াতাড়ি চলে আসবি, দেরি করবি না যেন। আচ্ছা ঠিক আছে, সময় মতো চলে আসবো। ওকে, মনে থাকে যেন। ফোন কেটে দিয়ে কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়লাম। সকাল হয়েছে বাবা, তাড়াতাড়ি উঠ, কলেজে যাবি না? আর একটু ঘুমাতে দাও আম্মু। সকাল 9টা বাজে গেছে, আবার কিসের ঘুম? তাড়াতাড়ি ওঠ। 9টা বেজে গেছে, আর একটু আগে ডাকতে পারতে। এই বলে ঘুম থেকে উঠে পড়লাম। ফ্রেশ হয়ে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নাস্তা করে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কলেজের গেটে ঢুকতেই চারিদিকে তাকিয়ে অবস্থাটা বুঝে নিলাম। আজকে আর কোথাও মেয়েগুলোকে দেখতে না পেয়ে সামনে হাঁটা শুরু করলাম। একবারে সোজা ক্লাসরুমে ঢুকে পড়লাম। ক্লাস শেষ করে ক্যাম্পাসে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি, এমন সময় মাফিয়া বাহিনী আমার সামনে উপস্থিত। আমি ওদের দেখে একটু চমকে উঠলাম। এমন সময় জুলি বলল, এই সুমন, তোকে আমার ভালো লেগে গেছে, আজ থেকে তুই আমার বয়ফ্রেন্ড। জুলির কথা শুনে আমি চমকে উঠলাম। কিছু না বলে আমি নিশ্চুপ হয়ে রইলাম। কিরে চুপ করে আছিস কেন? এত কি ভাবছিস? তোর কি কোনো গার্লফ্রেন্ড আছে? থাকলেও কোনো সমস্যা নেই, যদি গার্লফ্রেন্ড থাকে তাহলে তাকে মন থেকে ডিলিট করে দে, দিয়ে আমাকে ভালোবাস। অসম্ভব, ভালোবাসি বললেই তো আর প্রেম হয়ে যায় না, তাই না? আপনাকে দেখেই তো মনে হয় হাফ লেডিস, মানে আপনার যে ড্রেস আপ সেটা দেখে মনে হয় না আপনি একটা মেয়ে। আমি মুখ দিয়ে যেটা বলি সেটাই করি। তুই শুধু আমার সাথে প্রেম নয়, বিয়ে করতেও বাধ্য হবি। আপনার জন্য হাজার ছেলে পাগল হয়ে যেতে পারে, কিন্তু আমি নয়। তোর সাহস দেখে আমি তোর প্রেমে পড়ে গেছি। তোর মতো সাহসী ছেলেকে তো আমি চাই। আপনার মাথার মনে হয় তার ছিঁড়ে গেছে, তাই অযথা ভুল বকতেছেন। আপনার মেন্টাল হসপিটালে গিয়ে আপনার মাথাটা চেক আপ করান, ওকে? দেখ সুমন, তুই কিন্তু অনেক বাড়াবাড়ি করছিস। অন্য কেউ হলে এতক্ষণে হাত পা ভেঙে যেত। এইসব মাইরের ভয় অন্য কাউকে গিয়ে দেখান, আমাকে দেখাবেন না, ওকে? পাশে থেকে জুলির বান্ধবী বলল, তুই একবার আমাদের পারমিশন দিয়ে দেখ না কি অবস্থা করি। এর মুখ দিয়ে বড় বড় কথা বলা বন্ধ হয়ে যাবে। না, তোর ওকে কিছু বলবি না। দেখেন আপনাদের এইসব ফালতু কথা শোনার টাইম নাই, সামনে থেকে সরে দাঁড়ান, ক্লাসে যাব, আমার ক্লাস আছে। এই কথা বলতেই জুলি আমার শার্টের কলার ধরে, তুই আমাকে ভালোবাসবি কিনা বল। দেখুন এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আর আপনার মতো মেয়ের সাথে আমার মতো সহজ সরল ছেলের প্রেম করবে এটা অসম্ভব। আমার শার্টের কলার ছাড়ুন, তা না হলে থানায় গিয়ে পুলিশের কাছে পুরুষ নির্যাতনের মামলা দিব। তুই আমাকে হাসালি? তুই হয়তো জানিস না এখানকার পুলিশ আমার বাবার কথায় উঠে আর বসে, আর তুই কিনা থানায় পুরুষ নির্যাতনের মামলা করবি? এবার কিন্তু আপনি বেশি করে ফেলছেন, শার্টের কলার ছাড়ুন। আজকের মতো তোকে ছেড়ে দিলাম, সময় হলে তুই ঠিকই আমাকে ভালোবাসবি। যত সব ফালতু মেয়ে। এই বলে ওখান থেকে চলে আসলাম। পিছন থেকে ফাহিম দোস্ত তুই কই যাস? ক্লাস করার মন মেজাজটাই খারাপ করে দিল, এখন বাসায় যাব। এমন সময় সিজান বলে উঠলো, দোস্ত, নতুন প্রেম করছিস, আগে আমাদের কাচ্চি খাওয়া, তারপরে বাড়ি যাস। তোরা আমার বন্ধু না শত্রু? আমি মরছি আমার সমস্যা নিয়ে, আর তোরা আসছিস বিরিয়ানি খেতে। বাসায় এসে আম্মু আমি কালকে থেকে আর কলেজে যাব না। কেন বাবা, কি হয়েছে? কি আর হতে বাকি আছে, কালকে থেকে আর কলেজে যাব না, দরকার হলে অন্য কলেজে ভর্তি হব। পাগলামি বাদ দে, কলেজে না গেলে হয় নাকি? দূর, ভালো লাগে না। তারপর 2-3 দিন রাগ করে কলেজে যাইনি। 2 দিন পরে কলেজে এসে গেলাম, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি, এমন সময় জুলে এসে, সুমন, তুই 2 দিন কলেজে কেন আসলি না? কলেজে আসি নাই সেই প্রশ্নের উত্তর আপনাকে দিব কেন? দেখ সুমন, তোকে আমি সত্যি অনেক ভালোবেসে ফেলেছি। 2 দিন কলেজে না আসার কারণে আমি খুব কষ্ট হয়েছিল। তোকে না দেখলে আমার কোনো কিছু ভালো লাগে না। এসব আলগা প্রীত আমাকে দেখাতে আসবেন না, আপনার এসব আলগা প্রীত দেখার টাইম নেই আমার। তোর সাথে ভালোভাবে কথা বলছি বলে তোর ভাব বেড়ে যাচ্ছে। তুই হয়তো জানিস না আমি কি করতে পারি আর কি না পারি। দয়া করে আপনি যদি আমাকে বিরক্ত না করেন তাহলে অনেক খুশি হব। এই কথা বলতেই জুলি আর কোনো কথা না বলে চলে গেল। দোস্ত জুলি মনে হয় তোকে সত্যি অনেক ভালোবাসে। যাই করিস, ওকে এভাবে বারবার ফিরে দেওয়াটা তোর একদম ঠিক হচ্ছে না। তোর এইসব ফালতু কথা বন্ধ কর, বেশি কথা না বলে চল এখন ক্লাসে যাব। আচ্ছা চল তাহলে। পরের দিন কলেজে একটু সকাল সকাল চলে আসলাম। ফাহিম আর সিজান এরা দুজনে এখনো কলেজে আসেনি, তাই আমারও একা একা ভালো লাগছে না। তাই কলেজের গাছের নিচে আনমনে বসে হেডফোনটা বের
ব্যাগের ভেতর থেকে বের করে কানে লাগিয়ে ফুল ভলিউম দিয়ে একটা গান শুনতে লাগলাম। কিছুক্ষণ পর কলেজে গেট দিয়ে তাকিয়ে আমি অবাক হয়ে গেলাম। দেখে মনে হচ্ছে একটা পরী হেঁটে হেঁটে আমার দিকে আসছে। আমি অবাক হয়ে তাকিয়ে ভাবছি পরীটা মনে হয় আজকে প্রথম কলেজে এসেছে। এর আগে তো কখনো এমন সুন্দর মেয়ে এই কলেজে দেখিনি। আমি নিজের গায়ে চিমটি কেটে দেখলাম স্বপ্নে দেখছি নাকি বাস্তবে দেখছি। পরীটা দেখতেছি আমার দিকে আসছে। একটু কাছে আসতেই বুঝতে পারলাম এটা নতুন কোনো মেয়ে না, এটা হলো জুলি। জুলি আজকে আগের মতো ছেলেদের পোশাক পরে আসেনি, মেয়েদের পোশাক পরে এসেছে, তাই ওকে অনেক সুন্দর লাগছে। আমি নিজের চোখ দুটোকে জুলির দিকে না তাকিয়ে মোবাইলের দিকে দিয়ে গেম খেলতে লাগলাম। দেখেও না দেখার ভান করে মোবাইলে গেম খেলছি। জুলি সামনে এসে হাতে এক গুচ্ছ গোলাপ নিয়ে বলল, আই লাভ ইউ সুমন। সামনে না তাকিয়ে মোবাইলের দিকে তাকিয়ে উত্তর দিলাম, আমি এখন লেবু খাবো না, আপনি আসতে পারেন। আসলে কানের মধ্যে হেডফোনে গান হচ্ছিল, তাই জুলি আই লাভ ইউ বলছে। আমি মনে করছি কেউ আমাকে লেবু খেতে বলছে। আরে তোকে লেবু খেতে বলছি না, আর সামনের দিকে তাকিয়ে দেখ আর কান থেকে হেডফোনটা খোল। আমি সামনে তাকিয়ে দেখি জুলি এক গুচ্ছ গোলাপ নিয়ে দাঁড়িয়ে আছে। একটু ভাব নিয়ে বললাম, কিছু বলবেন? আমি তোকে ভালোবাসি। সরি, আমার দ্বারা সম্ভব না। এই তোর সমস্যা কি? বারবার কেন আমাকে ফিরিয়ে দিচ্ছিস? নাকি বাপ বেড়ে যাচ্ছে তোর? ভাব দেখানোর কি আছে? আমি আপনাকে ভালোবাসি না। এবার জুলি আমার শাড়ির কড়ায় ধরে, আমার সাথে বেশি বাপ দেখাতে আসবি না। শুধু তোকে ভালোবাসি বলে তুই এখানে সোজা হয়ে হাঁটতে পারিস, না হলে তোকে মেরে হাত পা ভেঙে দিতাম। পুরনো ডায়লগ বাদ দেন, একই কথা বারবার শুনতে আমার ভালো লাগে না। তোকে 2 দিন সময় দিলাম, আমার উত্তরটা যেন পেয়ে যাই। মনে থাকে যেন মাত্র 2 দিন। 2 দিন তো দূরের কথা, 2 বছর পর হলেও আমার কাছ থেকে আপনার উত্তর পাবেন না। যত সব ফালতু মেয়ে। জুলি মন বার করে চলে গেল। আমি আমার কানের ভিতর হেডফোন লাগিয়ে গান শুনতে লাগলাম। এমন সময় সিজান আর ভাই আমার সামনে উপস্থিত। কে দোষ, আজ মনে হচ্ছে সকাল সকালে কলেজে চলে আসলি। নিশ্চয়ই জুলিকে দেখার জন্য তাড়াতাড়ি কলেজে আসছিস, তাই না? হেসে বললাম। পাশে থেকে সিজান বলল, হ্যাঁ দোস্ত, আমরাও সব বুঝি। জুলিকে নিশ্চয়ই তোর ভালো লাগে আর দেখার জন্য এত আগে কলেজে চলে আসছিস। তোদের জন্য আমি কি সকাল সকাল কলেজেও আসতে পারবো না? আজ একটু তাড়াতাড়ি ঘুম ভাঙছে, তাই চলে আসছে আর কি। বুঝি বুঝি, সব বুঝি, আমাদেরকে ভুল বোঝাস না। আমাকে নিয়ে মজা না করে চল এখন ক্লাসে যাবো। আচ্ছা চল। তারপর ক্লাস শেষ করে বাসায় চলে এসে আম্মুকে বললাম, আম্মু তুমি আব্বুকে বলো যে আমি এই কলেজে পড়বো না, এখানকার মেয়েরা একদম ভালো না। তোর আব্বু পাশের রুমে টিভি দেখতে যা, তুই গিয়ে বল। আর কলেজের মেয়েরা কি শুধু তোর পিছে লাগে? আম্মু তুমি খুব ভালো করেই জানো আমি আব্বুকে ভয় পাই। এসব কথা আমি আব্বুকে বলতে পারবো না, তুমি একটু বলো না প্লিজ। তুই যদি না বলতে পারিস তাহলে আমি বলতে পারবো না। ঠিক আছে, তোমাকেও বলতে হবে না। আজ থেকে লেখাপড়া কলেজে যাওয়া সব বাদ। পাগলামি বাদ দিয়ে এখন খেয়ে নে। তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। পরের দিন মনটা খারাপ ছিল, তাই কলেজে যাইনি। আর কলেজে গিয়েই বা কি করবো? ওই মেন্টাল মেয়ের জন্য কলেজে গিয়ে কোনো শান্তি নেই। প্রতিদিন একটা না একটা সমস্যা তৈরি করবেই। বিকেল বেলা রুমে বসে মোবাইলে গেম খেলছি, এমন সময় রুমে কলিং বেল বেজে উঠলো। সুমন, দেখো তো বাবা কে এসেছে, দরজাটা খুললে। আমি রুমের দরজা খুলেই দেখলাম রুমের সামনে এক ভদ্রলোক দাঁড়িয়ে আছে। কে আপনি? কি চান? আমি যেই হয় না কেন, তোমার নাম কি? আর যে সুমন? জি, আমার নাম আরজে সুমন। বাহ, জামাই তো অনেক সুন্দর, আমার মেয়ের পছন্দ আছে বলতে হয়। জামাই মানে? আপনার মাথা ঠিক আছে তো? আমি তো বিয়েই করলাম না, তাহলে আপনার জামাই হলাম কি করে? বিয়ে করনি তো কি হয়েছে বাবা, সময় হলে বিয়েও হবে। আপনি কে বলুন তো? আমি হলাম জলির আব্বু। ভদ্রলোকের কথা শুনে আমি থ হয়ে গেলাম। আরে বাবা চুপ করে আসো কেন, তোমার আব্বু আম্মু কোথায়? আমি কোনো কথা না বলে হাতের ইশারায় দেখিয়ে দিলাম। এই মেয়ে দেখছি এবার আমার মান সম্মানে 13টা বাজিয়ে দিবে। এখন কি করব আমি ভেবে পাচ্ছি না। রুমের ভিতরে আব্বু আম্মু, জুলির আব্বু কি যেন বলাবলি করছে। আমি বাইরে দাঁড়িয়ে আছি। এমন সময় আব্বু আমাকে ডেকে বলল, সুমন, আমি এসব কি শুনছি? কলেজে গিয়ে লেখাপড়া না করে মেয়েদের সাথে ছিছি, আমার মান সম্মান কিছুই রাখলি না তুই। না মানে আব্বু। একদম কথা বলবি না, বেয়াদব হয়ে যাচ্ছিস দিন দিন। আব্বু আমার কথাটা তো একটু শোনো। তোর কোনো কথা শুনতে চাই না আমি। এমন সময় জুলির আব্বু বলে উঠলো, আপনি অযথা আপনার ছেলেকে বকাবকি করছেন। আমার একমাত্র মা মরা মেয়ে, অনেক আদর যত্নকে বড় করেছি। আসলে আমার মেয়ে আপনার ছেলেকে পছন্দ করে, ওরা একই কলেজে পড়ে। আর আমার একমাত্র মেয়ে, ওর ছোট থেকে সমস্ত চাওয়া পাওয়া পূরণ করেছি। আর ওর এখন একটাই চাওয়া, আর সেটা হলো আপনার ছেলে। আমার টাকা পয়সার কোনো কিছুরই অভাব নেই। আপনি যদি আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেন তাহলে অনেক সুখে থাকবে ওরা। আমাকে টাকা পয়সার লোভ দেখাচ্ছেন তাই না? বেরিয়ে যান আমার বাসা থেকে। আপনি কিন্তু কাজটা একদম ঠিক করলেন না। আপনারা হয়তো আমার সম্পর্কে কোনো ধারণা নেই, তাই এমন ব্যবহার করলেন। এই বলে জুলির আব্বু চলে গেলেন। আম্মু পাশে কোনো কথা বলছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। আব্বু এমনিতেই অনেক রাগী মানুষ। আব্বুর সামনে আমি কখনো মাথা উঁচু করে কথা বলিনি। টাকার কথা বলাতে আব্বুর একটু বেশি রেগে গেছে। পরের দিন কলেজে গিয়ে জুলিকে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিয়ে নিজে কি ভাবেন? আমার মান সম্মান একদম 13টা বাজিয়ে দিচ্ছেন। এবার কি আমার পরিবারের মান সম্মানটাও
13টা বাজাতে চান? জুলি কোনো কথা না বলে কান্না করতে লাগলো। তুই আমাকে থাপ্পড় মারলি তাই না? আমার আব্বু আজ পর্যন্ত আমাকে একটা থাপ্পড় মারার সাহস পায়নি, আর তুই? আগে ভাবতাম শুধু মাথার তার ছিঁড়া, এখন দেখতে দুজনের মাথায় তার ছিঁড়ে গেছে। সময় থাকতে ভালো একটা ডাক্তার দেখান, না হলে পুরোটাই মেন্টালে হয়ে যাবেন। জুলি কান্না কণ্ঠে রাগী লুক নিয়ে আমার সামনে থেকে চলে গেল। নিয়ে আর পারি না। কেন মেয়েটার সাথে বারবার এমন করছিস? তুই জুলিকে দেখে কি একটুও বুঝতেছিস না ও তোকে অনেক ভালোবাসে? বেশি কথা বলবি না, আর আমাকে দিয়ে এইসব ভালোবাসা হবে না। আচ্ছা, তোর যেটা ভালো মনে হয় তুই সেটাই করিস। কি করবো কিছু ভেবে পাচ্ছি না। ক্লাস শেষ করে বাসায় এসে রুমের ভিতরে ঢুকতে আমি অবাক হয়ে গেলাম। এসব কিছু অবস্থা রুমের, ঘরের জিনিসপত্র সবকিছু ভাঙচুর এলোমেলো। আব্বু আম্মুকে ডেকে কোথাও পেলাম না। সমস্ত রুম তন্ন তন্ন করে খুঁজে কোথাও কাউকে পেলাম না। টেনশনে আমার মাথা একদম কাজ করছে না। নিশ্চয়ই কোনো কিছু একটা হয়েছে। টেবিলের উপর একটা কাগজে দেখতে পেলাম, কাগজে লেখা আছে, তোর আব্বু আম্মুকে কিডন্যাপ করে নিয়ে এসেছি। তোর আব্বু আম্মুকে যদি তোর কাছে ফিরে পেতে চাস তাহলে নিচের ঠিকানায় 2 ঘন্টার মধ্যে চলে আয়। আমি লেখাটা পড়ে দেরি না করে কাগজের লেখা ঠিকানায় চলে গেলাম। সেখানে গিয়ে যা দেখলাম তার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না। আমার আব্বু আম্মু, জুলির বন্ধুরা এবং জুলির আব্বু সেখানে উপস্থিত, সবাই মিষ্টি মুখ করছে। আব্বু আম্মু তোমরা ঠিক আছো তো? ঠিক থাকবো না কেন? মেয়েটা এত সুন্দর, নরম, ভদ্র, তুই আগে কেন আমাদের বলিসনি? আব্বু তোমার মাথা ঠিক আছে তো? কি বলছো এসব? এই মেয়ের মাঝে তুমি ভদ্রতা কোথায় পেলে? আমি সেটা তো বুঝতে পারছি না। কে ভদ্র আর কে অভদ্র সেটা তুই আমাকে বোঝাতে আসবি না। আমি যথেষ্ট বুঝি। তোর থেকে আমার বৌমাকে অনেক নরম, ভদ্র, আচার ব্যবহার সব দিক থেকে তোর চেয়ে 1000 গুণে ভালো। আব্বু তুমি কি বলছো এসব? তোমার ছেলে এখনো বিয়ে করলো না আর তুমি ওকে বৌমা বানিয়ে ফেলছো? এরা নিশ্চয়ই তোমাকে বাজে কিছু খাইয়েছে। বেশি কথা বলিস না। আব্বু তুমি এই মেয়েটার মাঝে এমন কি দেখলে তোমার ছেলের বউ মনে হচ্ছে? অনেক কিছু দেখেছি। ওর অনেক গুণ আছে যা তোর মধ্যে নেই। তোর মতো গাধা এই পৃথিবীতে আর একটা আছে বলে আমার মনে হয় না। আব্বুর কথা শুনে জুলি মিছিমিছি হাসছে, আর এদিকে ওর হাসি দেখে আমার রাগে গা জ্বলছে। আব্বু আম্মু তোমরা বাসায় চলো, না হলে মাথাটা একবারে খারাপ করে দিবে এরা। বাসায় যাব মানে? বাসায় যদি যেতেই হয় তাহলে বৌমাকে সাথে করে নিয়ে যাব। আম্মু তুমি চুপ করে আছো কেন? আব্বুকে প্লিজ একটু বোঝাও। মেয়েটা কিন্তু আমার পছন্দ হয়েছে। এমন লক্ষ্মী মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। আম্মু তুমিও? এখন দেখছি এরা তোমাদের মাথা নষ্ট করে দিয়েছে। তোমরা এখানে থাকো, আমি গেলাম। আমি যখনই পিছনে ঘুরে হাঁটা শুরু করলাম, সাথে সাথে 4-5 জন ছেলে এসে আমাকে ধরে একটা রুমের ভিতরে আটকে রাখলো। এখন আমি কি করব? রুম থেকে বের হওয়ার কোনো সিস্টেম নেই। চুপচাপ আমি রুমের ভিতরে বসে আছি। এমন সময় জুলি রুমের ভিতরে এসে আমার জামার কলার ধরে বলল, তোকে বলেছিলাম না সময় হলে তোকে দেখে নিব। আজ তোকে আমি বিয়ে করব, আর এই বিয়েতে আমার হবু শাশুড়ি মাও রাজি। তাই বেশি কথা না বলে তুইও রাজি হয়ে যা। এই বিয়ে আমি কখনোই করব না, আর মরে গেলেও করব না। আপনার মতো ফালতু মেয়েকে এই সুমন কখনোই বিয়ে করবে না। কিছু অপেক্ষা কর, শুধু কাজী সাহেবের আসার অপেক্ষা। অসম্ভব। কিছুক্ষণ পরে একটা ছেলে এসে আমাকে পাঞ্জাবি পায়জামা দিয়ে বলল, জামাই বাবু, এগুলো আপনার বিয়ের পোশাক। তাড়াতাড়ি এগুলো পরে রেডি হয়ে যান। কিছুক্ষণের মধ্যে কাজী সাহেব চলে আসবে। তোর পোশাকের মাথায় ঠাড়া পড়ুক শালা, বের হও আমার রুম থেকে। আমি চুপচাপ রুমের ভিতর বসে আছি। কি করবো, মাথায় কিছু আসছে না। 4 দেয়ালের মাঝে আমি এখন বন্দি। এমন সময় আব্বু আমার রুমের ভিতরে এসে, কি হলো সুমন, তুমি এখনো রেডি না হয়ে বসে আছো? তাড়াতাড়ি পোশাক পরে নাও, কাজী সাহেব চলে এসেছে। আব্বু তোমাদের কোথাও ভুল হচ্ছে, এখনো সময় আছে। ভালো করে সব কিছু ভেবে চিন্তে করে দেখো। এত কিছু ভাবার সময় নেই, মেয়ে তো পছন্দ হয়ে গেছে। কিছুক্ষণ পরে সবাই জোর জবরদস্তি করে আমার মুখ দিয়ে 3 বার কবুল বলিয়ে নিল। মনে মনে ভেবে বসলাম, বাসায় গিয়ে বাসের ঘরে না ঢুকে সোজা বাড়ি থেকে পালিয়ে যাব। তবুও এই মেয়ের সাথে আমি সংসার করবো না। বিয়ে শেষে বাসায় আসার সময় আমার একমাত্র আদরের মেয়েকে আজ আপনাদের হাতে তুলে দিলাম। দেখে শুনে রাখবেন, আমার মেয়েকে কখনো যেন কষ্ট দিন না। আপনি একদম চিন্তা করবেন না বিআইন সাহেব, আপনার মেয়েকে নিজের মেয়ের মতন রাখবো। আমি কিছু না বলে চুপচাপ বুবার মতো বসে কথা। বিয়ে তো হয়ে গেল, তাহলে আজকে আমরা আসি। এত তাড়াতাড়ি চলে যাবেন? বিয়ে যখন হয়ে গেছে তখন আর কি, যখন মন চায় তখন চলে আসবেন। আচ্ছা ঠিক আছে। শুনে যাচ্ছি। তারপরে জুলিদের বাসা থেকে আমাদের বাসায় চলে আসলাম। বাসায় আসতেই আমার যেই ভাবনা সেই কাজ। রুম থেকে বেরিয়ে সোজা গেটের দিকে দিলাম দৌড়। এমন সময় পিছন থেকে, সুমন তুই এভাবে কোথায় যাচ্ছিস? আগে রুমের ভিতরে যা। না মানে আব্বু, এই তো কোথাও যাচ্ছি না। বাদ্য ছেলের মতো আব্বুর কথা মতো রুমের দিকে হাঁটা শুরু করলাম। দূর পালিয়ে যাওয়া আর হলো না। রুমে ঢুকেই দেখি জুলি বড় একটা ঘন্টা দিয়ে বসে আছে। আমি রুমে ঢুকতেই জুলি উঠে বসে আমার পায়ে হাত দিয়ে সালাম করতে যাবে। আমি তখন পা সরিয়ে নিয়ে বললাম, এসব ডং আপনার করা লাগবে না। আমি আপনাকে স্ত্রী হিসেবে মানি না, আর কখনো মানবো না। এখন আমার সামনে থেকে সরে দাঁড়ান, আমার খুব ঘুম পেয়েছে, ঘুমাবো। জুলি আমার সামনে থেকে সরে গেল এবং আমার পিছু পিছু এসে খাটের উপরে বসলো। কি ব্যাপার, আপনি আমার খাটের উপরে কেন বসছেন? তাহলে কি করব? কি করবেন মানে? আপনি সোফায় গিয়ে নয়তো ফ্লোরেই ঘুমান। আমার সাথে ঘুমানোর চেষ্টা করবেন না একদম। ফ্লোরে ঘুমো মানে?
এই শীতে ফ্লোরের মধ্যে ঘুমানো যায় নাকি? যদি ফ্লোরে না ঘুমাতে পারেন তাহলে সোফায় অথবা দাঁড়িয়ে ঘুমান, যত সব। জুলি কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইলো। এভাবে দাঁড়িয়ে না থেকে যেটা বললাম সেটা করেন। জুলি কিছু না বলে সোফায় গিয়ে বসে কান্না করতে লাগলো। আপনি কান্না করেন আর যাই করেন, যেন কোনো শব্দ না হয়। আমার ঘুমের মধ্যে কেউ ডিস্টার্ব করলে সেটা একদম সহ্য করতে পারি না। এই বলে আমি জুলির গায়ে একটা কম্বল ছুঁড়ে মেলে ঘুমিয়ে পড়লাম। অনেক রাতে ঘুমের মাঝে মনে হলো কেউ যেন কান্না করছে। আমি উঠে দেখি জুলি সোফায় বসে ফুপিয়ে ফুপিয়ে কাটছে। কি সমস্যা আপনার? এত রাতে না ঘুমিয়ে কেন কান্না করছেন? সেটা তোমাকে জানা লাগবে না। আমি না আপনাকে বললাম কেউ ঘুমের মাঝে আমাকে ডিস্টার্ব করলে সেটা একদম সহ্য করতে পারি না। কান্না না করে যান ঘুমিয়ে পড়ুন। এই কথা বলতেই জুলি চুপচাপ সোফার উপর ঘুমিয়ে পড়লো। আমি সেই সাথে আবার ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে আমি গভীর ঘুমিয়ে বিভোর। এমন সময় কে যেন আমার গায়ে একটা হাত দিয়ে ডাকছে। আমি চোখ খুলতেই সকাল হয়ে গেছে তো, উঠো উঠো, ফ্রেশ হয়ে নিচে আসো। আব্বু আম্মু খাবার টেবিলে তোমার জন্য অপেক্ষা করছে। আচ্ছা আসতেছি, আপনি এখন যান। তারপরে আমি ফ্রেশ হয়ে নিচে গিয়ে খাবার টেবিলে বসলাম। জুলি আমার সামনে গিয়ে বসলো। খাবার সময় আম্মু জুলিকে বলতেছে এটা নেও ওটা নেও ওইসব। এসব দেখে আমি রেগে গিয়ে বললাম এত জোর করে খাবার দেওয়ার কি আছে? এটা ক্ষুধা লাগলে এমনিতেই খেয়ে নেবে। তোর কি কাণ্ড জ্ঞান নেই? খাওয়ার সময় কি সব কথা বলতে হয়? আমার কথা শুনে আব্বু আমার দিকে রাগ দেখে চোখ বড় বড় করে তাকালো। আমি মাথা নিচু করে খাওয়া শেষ করে রুমে চলে আসলাম। জুলি একটু পর রুমে আসলো। বাইরে ঘুরতে যাবো বলে রেডি হয়েছি। এমন সময় জুলি বলল, কোথায় যাবে তুমি? যেখানেই যাই না কেন সে প্রশ্নের উত্তর কি আপনাকে দিতে হবে? হ্যাঁ, অবশ্যই দিতে হবে, কারণ আমি তোমার স্ত্রী। আমি আপনাকে স্ত্রী হিসেবে মানি না, আর আপনি কখনো স্ত্রীর অধিকার দেখাতে আসবেন না। তোমার সাথে ভদ্রভাবে কথা বলছি বলে কি তোমার ভাব বেড়ে যাচ্ছে? সরি, এখানে বাপ দেখানোর কিছু নাই। যেটা সত্য সেটাই বলছি। এখন সামনে থেকে সরে দাঁড়ান, বের হব। তোমার সাথে আমিও যাব। কোথায় যাবেন আপনি? কোথায় আবার? তুমি যেখানে যাবে আমিও সেখানে যাব। পাগল না মাথা খারাপ? আপনাকে আমার সাথে নেওয়া যাবে না। এই বলে আমি বেরিয়ে পড়লাম। পিছনে ঘুরে তাকিয়ে দেখি জুলি মনে হয় মন খারাপ করে আমার দিকে তাকিয়ে আছে। সারাদিন এদিক ওদিক ঘুরে ফিরে করে রাত 10টায় বাসায় আসলাম। কি ব্যাপার সুমন, সারাদিন কোথায় ছিলি? আর এখন কয়টা বাজে? ঘড়ির দিকে কি একবারও তাকিয়েছিস? না মানে আব্বু, কোথাও যাইনি। বাসায় ভাল লাগছিল না, তাই একটু বাইরে ঘুরতে গেছিলাম। এমন ভুল যেন আর দ্বিতীয়বার না হয়। আচ্ছা, এই বলে আমি সোজা রুমে চলে গেলাম। রুমের ভিতরে ঢুকে দেখি জুলি খাবার নিয়ে বসে আছে। এত রাত পর্যন্ত কোথায় ছিলে তুমি? কতবার তোমাকে ফোন দিয়েছি, একবারও ফোনটা রিসিভ করার প্রয়োজন মনে করোনি তুমি? ফোন সাইলেন্ট করে রেখেছিলাম, পকেটে ছিল, খেয়াল করিনি। এই বলে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে খাবার শুরু করে দিলাম। জুলি আমার খাওয়া দেখে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে না থেকে একটু অন্যদিকে তাকান। খাওয়ার সময় কেউ আমার দিকে চেয়ে থাকলে পেট ভরে খেতে পারি না। এই কথা বলতেই জুলি মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে থাকলো। আমি খাওয়া শেষ করে অন্যদিকে মুখ ঘুরিয়ে শুয়ে পড়লাম। আমি শুয়ে আছি, জুলি আমার পাশে এসে বলল, তুমি তোমার মতো খেয়ে শুয়ে পড়লে। আমি খেয়েছি কিনা একবার জিজ্ঞেস তো করতে পারতে। প্রয়োজন মনে করিনি তাই, কারণ যার পেটে খিদা লাগবে সে নিজেই খেয়ে নেবে। এভাবে জিজ্ঞাসা করার কিছু নেই। জুলি আর কিছু না বলে মন খারাপ করে শুয়ে পড়লো। এই আপনি আমার পাশে কেন শুচ্ছেন? কোথায় শোবো? কোথায় শোবেন মানে? আপনার জন্য ফ্লোর আর না হয় সোফা আছে। আপনি ভুল করেও কখনো স্ত্রীর অধিকার আমাকে দেখাতে আসবেন না। যান যান নিচে যে ঘুমান। তোমাকে আমি কিছু বলছি না বলে তুমি বেশি বেড়ে যাচ্ছ মনে হচ্ছে। আমি তোমার স্ত্রী, তাই আমি তোমার পাশে শুবো। তোমার যা ইচ্ছে করে নাও। এটা অসম্ভব। করাই হচ্ছে আমার কাজ। তোমাকে যেমন জোর করে বিয়ে করেছি, আজ আমি জোর করে তোমার পাশেও শুবো। এই বলে জুলি জোরে চিৎকার করে বলতে লাগলো, আম্মু, আপনার ছেলে আমাকে ফ্লোরে ঘুমাতে বলছে আর আমার সাথে খারাপ ব্যবহার করছে। এ কথা বলতেই আমি জুলির মুখ চেপে ধরলাম। কি করছেন আপনি? চুপ করেন। আম্মুকে কেন ডাকছেন? আপনি আমার পাশেই শুবেন। দয়া করে আম্মুকে ডাকবেন না। সত্যি বলছেন তো? হ্যাঁ সত্যি বলছি। প্লিজ আম্মুকে ডাকবেন না, না হলে আম্মু আমার 12টা বাজিয়ে দিবে। তবে একটা শর্ত আছে। কি শর্ত? মাঝখানে একটা বালিশ থাকবে। আমার থেকে দূরত্ব বজায় রাখবেন, ওকে? ওকে। তারপরে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুমের মাঝে কেমন জানি নরম নরম অনুভব করলাম। মনে হচ্ছে কেউ আমাকে জড়িয়ে ধরে আছে। চোখ খুলে তাকাতে আমি ঘুম থেকে লাফ মেরে উঠলাম। কি হলো? এভাবে লাফ মেরে উঠলেন কেন? কি সমস্যা? আপনি আমাকে এভাবে জড়িয়ে ধরছেন কেন? আপনাকে না আমি বললাম দূরত্ব বজায় রাখতে। সি সি, লজ্জা লজ্জা। লজ্জা পাওয়ার কি আছে? আমি তো তোমার স্ত্রী। আপনাকে আমি আগেও বলছি আর এখনো বলছি, আপনাকে আমি স্ত্রী হিসেবে মানি না। এই বলে আমি উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছি। পিছন থেকে জুলি এসে বলল, এত সকালে কোথায় যাবে তুমি? কলেজে যাব। আমিও যাব। আপনি কলেজে যাবেন নাকি পার্কে যাবেন সেটা আপনার বিষয়, আমাকে বলার কি আছে? আমিও তোমার সাথে কলেজে যাব। সরি, আপনি আপনার মতো যান, আমি আমার মতো যাব। আম্মু, আপনার ছেলে আমাকে কলেজে নিয়ে যাচ্ছে না। কি হয়েছে সুমন? তুই বৌমাকে কলেজে নিয়ে যাবি না কেন? এমনি। আমি বলছি বৌমাকে তোর সাথে কলেজে নিয়ে যাবি, আর আসার সময় বৌমাকে নিয়ে আসবি। অন্য কোনো কথা শুনতে চাই না। যান, তাড়াতাড়ি রেডি হয়ে আসেন। দুজনে কলেজে যাওয়ার জন্য বাসা থেকে বেরিয়ে পড়লাম। রাস্তায় রিক্সার জন্য অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। দূর একটাও রিক্সা আসছে না। অনেকক্ষণ পরে একটা রিক্সা আসলো। এই যে রিক্সাওয়ালা মামা দাঁড়ান। জুলিকে রিক্সায় উঠিয়ে দিয়ে ভাড়া দিয়ে মামা ওকে কলেজ গেটে নামিয়ে দিবেন। তুমি যাবে না? যাবো, কিন্তু
কিন্তু আপনার সাথে না। জুলি মুখটা এবার এদিক একবার ওইদিক ঘুরিয়ে রাগ দেখিয়ে চলে গেল। কিছুক্ষণ পরে আমি অন্য একটা রিক্সা করে কলেজে চলে গেলাম। কলেজে গেটে ঢুকতেই সিজান আর ফাহিম দৌড়ে এসে, দোস্ত কি শুনছি এসব বিয়ে করছিস নাকি, তাও আবার জুলিকে? ওসব অনেক কাহিনী পরে বলবো সব, চল এখন ক্যাম্পাসে বসে জমি আড্ডা দিব। দাওয়াত কিন্তু পেলাম না, তবে ভাবির হাতে রান্না খাওয়ার জন্য একদিন চলে আসবো তোর বাসায়। পরে দেখা যাবে, এখন চল আড্ডা দিব। ওকে চল। তারপরে আড্ডা দিয়ে ক্লাস শেষে করে বাসায় ফেরার সময় যেন জুলিকে সাথে নিয়ে আসি, এটা আম্মুর নির্দেশ। তাই বাসায় আসার জন্য জুলিকে ক্যাম্পাসে খুঁজতে লাগলাম। দেখলাম একটু দূরেই গাছের নিচে বসে বান্ধবীর সাথে গল্প করছে। আমি ওখানে যেতেই জুলির হারামজাদ বান্ধবীগুলো আমাকে উদ্ভট প্রশ্ন করতে লাগলো। দুলাভাই বাসরাত কেমন কাটলো? দুলাভাইকে না আজ হেভি লাগছে। বাসরাতে বিড়াল মারছেন তো? আমাদের বান্ধবী কেমন করে আদর করে দুলাভাই? ওদের এমন কথা শুনে আমি লজ্জায় মুখ ফিরিয়ে নিলাম। তোদের কি লজ্জা বলতে কিছু নাই? দুলাভাইয়ের সামনে আবার লজ্জা কিসের? এই কথা বলতেই সবাই চুপ হয়ে গেল। চলুন বাসায় যেতে হবে। এত তাড়াতাড়ি বাসায় কেন দুলাভাই? আমার বান্ধবী কি আজ আপনাকে আদর কম করছে? আপনি যাবেন নাকি আমি চলে যাব? হ্যাঁ যাবো, চলো। এই তোরা থাক, আমি গেলাম। এখন তো বর পেয়ে গেছিস, আমাদের সাথে সময় দেওয়ার মতো তোর সময় নাই। আচ্ছা যা। তারপর জুলিকে নিয়ে একসাথে বাসায় আসলাম। আসার সময় তেমন রিক্সা না পাওয়ার কারণে একই রিক্সায় করে আসলাম। তোরা এসে গেছিস, ভালো হয়েছে। তোরা এখন গোসল করে আয়। আচ্ছা ঠিক আছে, আমি আগেই গেলাম বাথরুমে গোসল করতে। গোসল শেষে গা মোছার জন্য দেখি তোয়াইলা নেই, তোয়াইলা আনতে ভুলে গেছি। এখন কি করি? হালকা দরজা ফাঁক করে দেখি জুলি খাটের উপরে বসে মোবাইল টিপছে। গা ভিজে অবস্থায় রুমের ভিতর গেলে ভিজে যাবে, আর যাবই বা কেমন করে জুলি রুমে বসে আছে। কিছুক্ষণ পরে, আর কতক্ষণ বাথরুমে থাকবে? গোসল করতে এতক্ষণ লাগে নাকি? তোয়াইলা আনতে ভুলে গেছি, তাই বসে আছি। দরজা খোলো, আমি তোমাকে তাহলে দিচ্ছি। এটা কেমনে সম্ভব? আপনি যদি সব দেখে নেন? দেখতে সমস্যা কোথায়? আমি তো তোমার স্ত্রী। না, দরজা খোলা যাবে না, আমার লজ্জা লাগে। তাহলে বাথরুমের ভিতরেই বসে থাকো, বাইরে আসতে হবে না। ভিজে গায়ে কেমন করে বসে থাকবো? শীত লাগে যে। তাহলে দরজাটা খুললে তো হয়। দরজা খুলবো, তবে একটা শর্ত আছে। কি শর্ত বলো? আপনি যদি চোখ বন্ধ করে থাকেন তাহলে খুলবো। আচ্ছা ঠিক আছে, চোখ বন্ধ করে রাখবো। আচ্ছা তাহলে দরজা খুলছি, আপনি টয়লেটে দেন, চোখ বন্ধ করে রাখবেন কিন্তু। আমি দরজা খুলতেই জুলি আমার সামনে হা করে তাকিয়ে আছে। এই নেন। আমি টয়লেটটা জুলির হাত থেকে নিয়েই দরজা বন্ধ করে দিয়েছি। সবশেষে বাইরে আসতেই জুলি বলল, আমি কিন্তু অনেক কিছু দেখে নিয়েছি। কি দেখছেন শুনি? গায়ে পোশাক না থাকলে যা যা দেখা যায়। ছেসরা লুইসা হলে যা হয় আর কি। যান গোসল করে নিন। খাবার টেবিলে জুলি আমার সামনে বসে জুলির দিকে তাকাতেই জুলি ঠিক করে মুচকি হেসে উঠলো। জুলির হাসি দেখে আমি বেশ লজ্জায় পড়ে গেলাম। চোখ দুটো জুলির দিকে না রেখে খাবারের প্লেটের দিকে দিলাম। কি হলো বৌমা, হাসছো কেন? খাবার সময় হাসাহাসি করতে নেই? এভাবে কয়েক মাস চলে গেল। দিন দিন জুলি যেন আমাকে অনেক বেশি ভালোবাসতে শুরু করলো, আর আমিও জুলির সাথে আগের মতোই ব্যবহার করি। জুলিকে কখনো স্ত্রীর অধিকার দেয়নি। হঠাৎ একদিন, কি রে সুমন, এভাবে বসে না থেকে বৌমাকে নিয়ে বাইরে থেকে একটু ঘুরে আসতে পারিস? এসব ঘোরাঘুরি আমার ভালো লাগে না, আর গেলেও আমি একা যাব, কাউকে সাথে নিয়ে যাব না। জুলি পাশে বসে আছে। আমার কথা শুনে জুলির মনটা খারাপ হয়ে গেল। এই কথা বলে আমি বাসা থেকে উঠে বাইরে চলে গেলাম। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সন্ধ্যার দিকে বাসায় ফিরলাম। সেই দুপুরবেলা বাসা থেকে বের হয়ে গেলে আর এখন বাসায় ফিরছো, কি করেছিলে তুমি? আমি কি করি না করি সেটা আপনার জানা লাগবে না। তুমি আমার চোখের সামনে না থাকলে আমার ভালো লাগে না কোনো কিছু। আমাকে না দেখলে যদি আপনার ভালো না লাগে তাহলে একটা কাজ করেন, আমার একটা ছবি বড় করে বেঁধে গলায় জড়িয়ে রাখবেন। তাহলে আমাকে দেখার জন্য আর আপনার পিছু পিছু ঘোরা লাগবে না, দীর্ঘ সময় অপেক্ষা করাও লাগবে না। তোমার ভাব দিন দিন বেড়েই যাচ্ছে। কি মনে করো তুমি নিজেকে? আমার মতো এমন সুন্দরী বউ তোমার কপালে জুটেছে, এটা তোমার ভাগ্যের ব্যাপার। আর আমার শাশুড়ি আম্মু আজকে আমাকে বলেছে খুব তাড়াতাড়ি যেন দাদি হতে পারে, সেই সাথে আমি মা হব আর তুমি বাবা। জুলির কথা শুনে আমি একদম বেকুব হয়ে গেলাম। কি হলো, চুপ করে আছো কেন? কিছু না, এমনি। আর আম্মু হওয়ার চিন্তা মাথা থেকে নামিয়ে ফেলেন। এই বলে জুলি আমার জামার কলার ধরে, আমার অনেক অবহেলা আমি সহ্য করেছি, তুমি খুব ভালো করেই জানো আমি মুখ দিয়ে যেটা বলি সেটাই করি। আর আমার শাশুড়ি আমার দাদু হওয়ার ইচ্ছাটা আমি খুব তাড়াতাড়ি পূরণ করবো। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি মাথার তার ছিঁড়ে গেছে? শাড়ির করার ছাড়ুন, আমার মাথা একদম ঠিক আছে। সব বাজে বকা বন্ধ করুন। আমার ক্ষুধা লাগছে, এখন খাবো। খাওয়া শেষে ঘুমিয়ে পড়লাম। সকালে জুলি আমার গায়ে হাত বুলিয়ে ঝাঁকুনি দিয়ে, এই যে মহারাজ উঠো, 10টা বেজে গেছে, কোনো কাজ কাম নেই, সারা দিন রাত খালি ঘুম আর ঘুম। বিরক্ত করবেন না, পারলে আপনিও ঘুমান, বারণ করছে নাকি? এই বলে জুলি আমার পাশে শুয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, আচ্ছা ঠিক আছে, ঘুমাইলাম। আপনাকে আমাকে জড়িয়ে ধরে ঘুমাতে বলিনি, পাশে যে কোলবালিশটা আছে ওটাকে জড়িয়ে ধরুন। না, আমি তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো। দূর ছাড়ুন তো। এই বলে আমি উঠে পড়লাম। না
আমি তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো। দূর, আমাকে ছাড়ুন তো, এই বলে উঠে বললাম। এভাবে চলছিল দিনগুলো। জুলি আমার দিকে যতটা এগাচ্ছে আমি তার থেকে বেশি জুলির থেকে নিজেকে দূরে সরিয়ে রাখি। আমি রাতে শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, এভাবে আর কতদিন বাবার হোটেলে বসে বসে খাবো। নিজে কিছু একটা করার দরকার। বাবারও বয়স হয়ে যাচ্ছে, এখন আর এভাবে বসে থাকা একদম ঠিক হচ্ছে না। পরের দিন আব্বু আম্মুকে না জানিয়ে একটা কোম্পানিতে জবের জন্য আবেদন করলাম। মনে মনে ভেবে রাখলাম, জবটা যখন হবে আব্বু আম্মুকে তখন জানাবো, তার আগে নয়। কিছুদিন পরে জবের এক্সাম হলো, চাকরিটাও একবারে হয়েই গেল। বাসায় আব্বু আম্মুকে জানালাম, এখন থেকে আমি আর বসে থাকবো না, কালকে থেকে একটা কোম্পানিতে চাকরিতে জয়েন করব। তোর এখন চাকরি করার কি দরকার? আগে লেখাপড়া শেষ কর, তারপর না হয় করিস। আর বর্তমান যুগে চাকরি পাওয়াটা সহজ না। আব্বু, চাকরিটা আমার অলরেডি হয়ে গেছে, তোমাকে এসব নিয়ে চিন্তা করতে হবে না। তোকে এখন কোনো চাকরি টাকরি করা লাগে না, আগে পড়া শেষ কর। আব্বু, তুমি অযথা আমার লেখাপড়া নিয়ে টেনশন করো না, জবটাও করব তার সাথে লেখাপড়াও করব। তাহলে আর কি, তোর যেটা ভালো মনে হয় সেটাই কর। রুমের ভিতর গিয়ে দেখি জুলি অভিমান করে বসে আছে। কি ব্যাপার, আপনি এভাবে মন খারাপ করে বসে আছেন কেন? কেন মন খারাপ করছি তুমি তা জানো না? আপনার মন খারাপের কারণটা যদি আমাকে না বলেন তাহলে কি করে জানবো? তুমি একটু আগে আব্বু আম্মুর সাথে কি বলছিলে, আমি দরজার আড়ালে দাঁড়িয়ে সব শুনেছি। শুনেছেন যখন, তখন তো আর আপনাকে নতুন করে বলা লাগবে না। তোমার চাকরিটাকে খুব বেশি জরুরি, না করলে হতো না। খুব জরুরি বলে আমি মনে করছি না, তবে বিয়ে যখন হয়ে গেছে তখন এভাবে দুজনে বাবার হোটেলে খাওয়া ঠিক হচ্ছে না বলে আমি মনে করছি, তাই চাকরিটা করতে চাচ্ছি। তার মানে তুমি আমাদের বিয়েটা মন থেকে মেনে নিয়েছো? এই কথা বলেই জুলি আমাকে জড়িয়ে ধরে উম্মা উম্মা দুইটা কিস দিল। এই কি করছেন আপনি? ছাড়ুন আমাকে, বাসায় আব্বু আম্মু আছে, দেখে ফেলবে তো। আমি জানতাম তুমি আমাকে একদিন ঠিকই মনে প্রাণে স্ত্রী হিসেবে মেনে নেবে। আপনাকে স্ত্রী হিসাবে মেনে নিলাম কখন? আপনার মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই কথা বলতেই জুলি কান্না শুরু করে দিল। এমন সময় আম্মুর উপস্থিতি। ও মা, তোমার চোখে জল কেন? এমনি। কি হয়েছে বলো আমাকে। এই হারামজাদা কি তোমার কিছু বলেছে? না আম্মু, আমার চোখে মনে হয় কিছু একটা পড়েছে, তাই চোখে জল। সুমন যদি তোমাকে কখনো কিছু বলে থাকে তুমি আমাকে বলবে, তারপর বারে আমি দেখে নেব। আচ্ছা ঠিক আছে। এই বলে আম্মু চলে গেল। পরের দিন সকালবেলা। এই যে মিস্টার, আর কতক্ষণ ঘুমাবে? তাড়াতাড়ি উঠো, তোমার তো আজ প্রথম দিন অফিসে, দেরি না করে উঠে পড়ো। তাই তো, অফিসে যেতে হবে যে। এই বলে ফেটে শুয়ে উঠে নাস্তা করে আম্মু আব্বুর কাছ থেকে বিদায় নিয়ে বাসা থেকে বের হবো। এমন সময় জুলি সামনে এসে দাঁড়ালো। কি হলো, এভাবে আমার পথ আটকেছেন কেন? অফিসে যাচ্ছ ভালো কথা, চোখে যেন সংযত থাকে। কেন, চোখ সংযত রাখার কি আছে? আমার চোখ তো কোনো সমস্যা নেই। তোমার মতো ছেলেদের নজর ভালো না, তাই রাতে যখন চলবে কোনো মেয়ের দিকে তাকাবে না, আর অফিসের মেয়ে কলিগদের থেকে দূরে থাকবে সব সময়। আচ্ছা, মনে থাকে যেন। মনে থাকবে। এখন পথ ছাড়ুন, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা যান এবার। আমি গেট থেকে বেরিয়ে রিক্সার জন্য দাঁড়িয়ে আছি। পিছন পিছন ঘুরে তাকিয়ে দেখি জুলি আমার দিকে তাকিয়ে আছে। আমি তাকাতেই জুলি মুখ ঘুরিয়ে নিল, হয়তো লজ্জা পেয়েছে। কিছুক্ষণ পরে একটা রিক্সা আসলো। রিক্সাওয়ালা, মামা যাবেন? হ্যাঁ মামা, যাবো, ওঠেন। তারপরে আমি অফিসে চলে গেলাম। আজ যেহেতু আমি অফিসে প্রথম দিন আসলাম, তাই টুকটাক সবার সাথে পরিচিত হয়ে নিলাম। সবার সাথে পরিচয় হয়ে বেশ ভালো লাগলো। অফিস ছুটি বিকাল 3:30টায়। অফিস শেষ করে বাসায় আসলাম। বাবা, প্রথম দিন অফিসে কেমন কাটলো? খুব ভালো আম্মু। যা, তুই ফ্রেশ হয়ে আয়, আমি তোর জন্য খাবার রেডি করি। আচ্ছা আম্মু। রুমে ঢুকে দেখি জুলি বেলকনিতে মন মরা হয়ে দাঁড়িয়ে আছে। আমি পিছন থেকে গিয়ে, কি ব্যাপার, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? আর আপনাকে দেখে মনে হচ্ছে আপনার মন খারাপ, কারণ কি? কিছু না বললেই তো হবে না। কি কারণে মন খারাপ সেটা বলুন আমাকে। সারাদিনের মধ্যে কি একটি বারও আমার কথা মনে পড়ে না তোমার? মনে পড়লেই বা কি, আর না পড়লেই বা কি, কাজে ব্যস্ত ছিলাম। কতবার ফোন দিয়েছি, একটিবারের জন্য হলেও তো ফোনটা রিসিভ করতে পারতে। আসলে ব্যস্ত ছিলাম তাই। থাক, হয়েছে, আর মিথ্যা কথা বলতে হবে না, যাও ফ্রেশ হয়ে আসো। কিছু না বলে ফ্রেশ হতে চলে গেলাম। খাওয়া দাওয়া শেষ করে শুয়ে আছি। জুলি অবশ্য ঘুমিয়ে পড়েছে, আর আমি জুলির মিষ্টি চেহারার দিকে তাকিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। আমি জানি জুলি আমাকে মনে প্রাণে ভালোবাসে। কেমন করে জানি আমিও আস্তে আস্তে জুলিকে ভালোবেসে ফেলছি। আর এভাবে প্রায় রাতে জুলি যখন ঘুমিয়ে পড়ে আমি জুলির সুন্দর মুখের দিকে চেয়ে থাকি। আমি জুলিকে ভালোবাসি, কিন্তু এটা কখনো প্রকাশ করতে পারিনি, আর এত তাড়াতাড়ি প্রকাশ করতে চাইও না, কারণ আমার ভালোবাসা প্রকাশ করলে জুলির পাগলামি বেড়ে যাবে, সেজন্য। পরের দিন সকালবেলা অফিসে যাওয়ার জন্য সময় জুলি সামনে এসে, এই নাও টিফিনটা, সাথে করে নিয়ে যাও, দুপুরের খাবার আছে, খেয়ে নিও। জুলির মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে আছি। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? টিফিনটা নাও। রান্না করলো কে? আমি রান্না করেছি। আপনি রান্না করতেও পারেন? জানতাম না তো। আমি তো জানি আপনি শুধু খাইতে জানেন। আম্মুর কাছ থেকে সব শিখেছি, আর এবার থেকে আমিই রান্না করব। ও আচ্ছা, আর এই খাবার লাগবে না, আমি বাইরে থেকে খেয়ে নিব। বাইরের খাবার ভালো না, ওসব খাবার খেলে অসুস্থ হয়ে পড়বে। সমস্যা নেই, আমি মরে গেলেও কেউ কষ্ট পাবে না। একদম চুপ, এমন কথা যেন দ্বিতীয়বার আর না শুনি। বললে কি হবে? দূর, এত কথা না বলে খাবারটা ধরতো। লাগবে না, আসি। এই বলে আমি হাঁটা শুরু করলাম। তুমি যদি খাবার নিয়ে না যাও তাহলে কিন্তু আমি তোমার অফিসে দুপুরে খাবার নিয়ে যাও।
জুলির কথা শুনে আমি খাবারের টিফিনটা নিতে বাধ্য হলাম। তারপরে জুলির হাত থেকে টিফিনটা নিয়ে চলে গেলাম। কেবিনে বসে অফিসের কাজ করছি, এমন সময় অফিসের বস আমাকে ডেকে পাঠালেন। আসসালামু আলাইকুম বস, আসবো? সালামের উত্তর দিয়ে আসুন সুমন সাহেব। বস, আপনি কি ডেকে পাঠিয়েছেন আমাকে? হ্যাঁ, তো আপনার কোনো রকম অসুবিধা হচ্ছে না তো? না বস, কোনো রকম অসুবিধা হচ্ছে না। আর যদি কোনো কাজ বুঝতে না পারেন তাহলে জানাবেন। ওকে ওকে বস। আচ্ছা, তাহলে এখন যান, মন দিয়ে কাজ করুন। ওকে বস। বসের রুম থেকে এসে কাজ করতে লাগলাম। দুপুরে খাবার টাইমে জুলির দেওয়া টিফিন খুলে আমি অবাক হয়ে গেলাম। আমার সবচেয়ে প্রিয় গরুর খাবার দেখে জিভে জল চলে আসলো। আর দেরি না করে হাত ধুয়ে খাওয়া শুরু করে দিলাম। যাই হোক, রান্নাটা দারুণ ছিল। খাওয়া শেষে অফিসের কাজ শুরু করে দিলাম। অফিসের কাজ শেষে বাসায় চলে আসলাম। আম্মু, জুলি কোথায়? একটু আগে আমার সাথে বসে গল্প করছিল, এখন মনে হয় রুমের ভিতরে আছে। ও, আমি সোজা রুমে চলে গেলাম। রুমে গিয়ে দেখি জুলি ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। ইচ্ছে করছিল পিছন থেকে জুলিকে জড়িয়ে ধরে একবার বলি, ভালোবাসি জুলি, খুব ভালোবাসি তোমাকে, কিন্তু কি করে বলবো, সাহস পাই না, লজ্জা করে। আমি কিছু না বলে চুপচাপ জুলির পাশে গিয়ে দাঁড়ালাম। আমি জুলির পাশে গিয়ে দাঁড়াতেই জুলি চমকে উঠলো। কি ব্যাপার, আপনি এখানে এভাবে দাঁড়িয়ে আছেন কেন? এমনি ভালো লাগছিল না তাই। ও আচ্ছা। আজ ড্রেস চেঞ্জ না করে আমার পাশে এসে দাঁড়ালে, কি ব্যাপার বলো তো? জুলির হাসি ভরা মুখের দিকে তাকিয়ে বলতে ইচ্ছা করছে, এভাবে হেসো না জুলি, তোমার হাসিতে আমি পাগল হয়ে যাচ্ছি। দিনে দিনে আমি তোমার প্রতি দুর্বল হয়ে পড়ছি। কি হলো, তুমি এভাবে আমার দিকে তাকিয়ে কি ভাবছো? আমি চমকে উঠলাম। না মানে কিছু না। যাও, তুমি ড্রেস চেঞ্জ করে নাও। আচ্ছা। রাতে ঘুমানোর সময় মাঝখানে কোলবালিশ দিয়ে জুলি উল্টো হয়ে মুখ ঘুরে হয়ে রইলো। জুলিকে বলতে ইচ্ছা করতেছে, এভাবে ঘুরে না থেকে আমার দিকে তাকিয়ে থাকতে পারো না? তোমাকে বড্ড বেশি ভালোবেসে ফেলছি জুলি। যেই ভাবনা সেই কাজ, মুখ খুলে বলেই ফেললাম, জুলি এভাবে মুখ ঘুরিয়ে না থেকে একটু আমার দিকে তাকাও। আমার কথা শুনে জুলি লজ্জা মাখা মুখটি আমার দিকে ফিরিয়ে হেসে বলল, তুমি আমাকে ভালোবেসে ফেলেছো তাই না? কই, একদম না। আমি সব বুঝি, অবুঝ না। এতটা যখন বুঝো তাহলে মুখ ঘুরিয়ে ছিলে কেন? কি বললে, আরেকবার বলো তো। কই, কিছু বলিনি তো। খাইছে রে, এখানে আর থাকা যাবে না, আগে পালাই, মনে মনে বললাম। কি হলো, পালাচ্ছ কোথায়? আমি কিছু না বলে বেলকনিতে গিয়ে দাঁড়িয়ে রইলাম। কেউ হেঁটে আসে শব্দ শুনে বুঝতে পারলাম জুলি আমার কাছেই আসছে। কি হলো, এভাবে উঠে চলে আসলে কেন? রাতের আকাশে তারার মেলা দেখবো বলে চলে আসলাম। তাহলে তুমি তারা দেখো, আমি ঘুমোতে গেলাম, খুব ঘুম পাচ্ছে আমার। এই বলে জুলি চলে আসতে যাবে, অমনি আমি জুলির হাত ধরে আমার বুকে টেনে নিলাম। করছো, ছাড়ো, আমি ঘুমাবো। এত টাটা কিসের, আমিও ঘুমাবো। তুমি তো আমাকে ভালোবাসো, তাহলে এত ঢং করার কি আছে? আমার আচরণ দেখেও কি বুঝতে পারছো না তুমি ভালোবাসি কিনা? আমি এত কিছু বুঝি না। কি বোঝো তুমি? আমি কারো আচরণে ভালোবাসা বুঝতে চাই না, মুখ থেকে শুনতে চাই। কিভাবে বলবো বুঝতেছি না। আমি এত কিছু বুঝি না। ভালোবাসি তোমাকে। এইভাবে কেউ কাউকে ভালোবাসার কথা বলে নাকি? আমি তোমাকে ভালোবাসি, এই কথা বলতেই জুলি লজ্জায় মুখটা ডেকে নিল। তুমি অনেক ফাজিল হয়ে গেছো। ফাজলামের কি দেখছো, কেবলমাত্র সবে শুরু। এখন ছাড়ো, ঘুমাবো, খুব ঘুম পেয়েছে। আজ রাতে না ঘুমালে হয় না? না ঘুমালে তোমার জন্য সকালে নাস্তা কে বানাবে শুনি? আর তোমাকে অফিসে যাওয়ার জন্য ঘুম থেকে কে ডেকে দেবে? আচ্ছা তুমি ঘুমাও, আমি একটু পরে ঘুমাবো। একটু পরে না, এখন একসাথে দুজনে ঘুমাবো। ওকে চলো। পরের দিন সকালবেলা নাস্তা করার সময়, সুমন, তোমার প্রতিদিন অফিসে রিক্সা করে যেতে খুব অসুবিধা হয় তাই না? একটু অসুবিধা হয়, রিক্সার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকা, যাওয়া আসা একটু সমস্যা হয়, তবে কিছু পেতে হলে তো একটু কষ্ট করতেই হবে। সেটা অবশ্য ঠিক, তবে এখন থেকে আর অসুবিধা হবে না। মানে হলো, এই নাও তোমার নতুন বাইক। সত্যি বলছো আব্বু? যদি বিশ্বাস না হয় তাহলে বাইরে গিয়ে দেখো। আমি বাইরে গিয়ে দেখি সত্যি আব্বু আমার জন্য বাইক কিনে রেখেছে। আব্বুকে জড়িয়ে ধরে বললাম, ধন্যবাদ আব্বু। বাইক পেয়ে একটু বেশি খুশি, কারণ আব্বুর কাছ থেকে এর আগে অনেকবার বাইক কিনে দিতে বলছি, কিন্তু দেয়নি। আর আজকে না বলার পরেও আব্বু আমাকে বাইক কিনে দিয়েছে। তোমার আম্মুর জোরাজোরির কারণে তোমাকে না বলে বাইকটা কিনে এনেছি। আমি আব্বুর হাত থেকে বাইকের চাবিটা নিয়ে অফিসে যাওয়ার জন্য বের হলাম। এমন সময় নতুন বাইক, তাই আজকে অফিসে না গিয়ে জুলিকে নিয়ে বাইক থেকে ঘুরে আয়। আচ্ছা ঠিক আছে। ঘুরতে যাওয়ার কথা শুনে জুলি বেশ খুশি হলো। আমি অফিসের বসকে ফোন করে ছুটি নিয়ে নিলাম। সেই সাথে জুলিকেও রেডি হতে বললাম। কিছুক্ষণ পরে দুজনে ঘুরতে বেরিয়ে পড়লাম বাইকে চড়ে। জুলি, তোমার পছন্দের খাবার খাওয়াবো এবং তোমার পছন্দের পোশাক কিনবো। সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি। এই কথা বলতেই জুলি আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। তারপরে সারাদিন অনেক ঘোরাঘুরি, খাওয়া দাওয়া সব মিলিয়ে দিনটা বেশ ভালোই কাটলো। সন্ধ্যায় বাসায় ফিরলাম। বাসায় ফিরে আমি ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে গেলাম, আর জুলি আম্মুর সাথে গল্প করতে লাগলো। কিছুক্ষণ পরে ওয়াশরুম থেকে বেরোতেই আম্মু আমার সামনে মিষ্টি নিয়ে হাজির। বাবা, এই মিষ্টিটা। না আম্মু, এখন মিষ্টি খাবো না, সারাদিন অনেক কিছু খেয়েছি। আগে হা কর, একটা মিষ্টি খা। আচ্ছা আম্মু, এই সন্ধ্যায় মিষ্টি কিসের জন্য? আরে পাগল, আমি দাদি হতে চলেছি।
করেছি তুই বাবা। মানে কি করে? তুই গাধা না, এত বড় হয়েছিস কিছু বুঝি না, বৌমা বমি করে। তোমার বৌমা বমি করছে ভালো কথা, কিন্তু আমি বাবা হব কি করে? গাধা হাদারাম, তোর মাথায় দেখি নাই। এই বলে আম্মু মিষ্টি নিয়ে আব্বুকে ডাকতে লাগলো। ওগো সুমনের আব্বু, কই তুমি? তাড়াতাড়ি মিষ্টি খাও, তুমি দাদা হতে চলেছ। আমি মনে মনে ভাবতে লাগলাম, আম্মুর মাথায় কি খারাপ হয়ে গেল নাকি? কি সব পাগলের মতো বলছে। জুলির কাছে যাই, তাহলে সব বুঝতে পারবো। কি ব্যাপার জুলি, তুমি বমি করছো আর আম্মু খুশিতে সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে, কাহিনী কি? আমার বমি করা দেখে আম্মু ভাবছে আমি প্রেগনেন্ট, তাই মিষ্টি খাওয়াচ্ছে। মানে তোমার সাথে তো আমার কিছুই হয়নি, তুমি প্রেগনেন্ট কিভাবে হলে? আরে গর্দব, আজ ঘুরতে গিয়ে ঝালমুড়ি আর ফুচকা একটু বেশি খেয়ে ফেলেছি, তাই পেট খারাপ করে বমি হচ্ছে। কিন্তু আম্মুকে আমি কিছুতেই বিশ্বাস করাতে পারি যে আপনি যেটা ভাবছেন আসলে সেটা না। তাহলে এখন কি হবে? কি আর হবে, যা হবার তাই হবে। মানে কিছু না। আমি জুলিকে কাছে টেনে নিয়ে বললাম, আম্মুকে বলে দিও আপনি সত্যি সত্যি দাদি হতে চলেছেন। মাত্র 1 বছরের মতো অপেক্ষা করতে কেমন? কিভাবে বলবো তো, আমার লজ্জা লাগে। চলো না আম্মুর স্বপ্নটা পূরণ করি। আম্মুর তো খুব শখ দাদি হওয়ার। জুলি আমার কথা শুনে মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি দিয়ে লজ্জায় মুখটা ডেকে নিল। বাকি কথাটা আমিও আর বলতে চাই না প্রিয় পাঠক পাঠিকের সামনে বলতে আমারও লজ্জা করতেছে। তারপরে বাকিটা ইতিহাস। 10 মাস পরে আমি অফিসে কাজে ব্যস্ত আছি, এমন সময় আম্মুর ফোন রিসিভ করতেই আম্মু বলল, হ্যালো সুমন, জুলি খুব অসুস্থ, তুই তাড়াতাড়ি হাসপাতালে চলে আয়, আমরা জুলিকে নিয়ে এখন হাসপাতালে যাচ্ছি। এই কথা বলেই আম্মু ফোন কেটে দিল। আমি আর দেরি না করে বসের কাছ থেকে ছুটি নিয়ে সোজা হাসপাতাল চলে গেলাম। হাসপাতালে গিয়ে, আম্মু কি হয়েছে জুলির, ও কোথায়? জুলি তেমন কিছু হয়নি, তুই বাবা হতে চলেছিস। একটু আগেই ডাক্তার এসে একটা খুশির খবর দিল। সুমন সাহেব, আপনি কন্যা সন্তানের বাবা হয়েছে আর মা এবং সন্তান দুজনেই সুস্থ আছে। আমি আব্বু ডাক্তারের কথা শুনে বেশ খুশি হলাম, আলহামদুলিল্লাহ। তারপরে জুলির কাছে গেলাম, জুলিও বেশ খুশি। আমাদের থেকেও আব্বু আম্মু যেন বেশি খুশি হয়েছে। একটু পরে জুলির আব্বু আম্মু মিষ্টি নিয়ে হাজির। আমার আব্বু জুলির আব্বুকে দেখেই বুকে টেনে নিয়ে বলল, বিআই সাহেব, আপনি নানা হয়েছেন। সবার মুখের হাসি দেখে মনে হচ্ছে এমন হাসি খুশি এই মানুষগুলোর মধ্যে আগে কখনো দেখিনি। কন্যা সন্তানের বাবা হয়েও আমি নিজে অনেক বেশি খুশি, কারণ কন্যা সন্তান আমি একটু বেশিই পছন্দ করি। তারপরে চলতে থাকলো আমার সুখের সংসার, দুষ্টু মিষ্টি ভালোবাসার একসাথে পথ চলা।